আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে কুষ্টিয়া পর্ব শেষ করেছিলাম, বাইপাস দিয়ে কুষ্টিয়ার পর্ব সেখানে শেষ করে এখন আমরা চলছি পাবনার দিকে। কুষ্টিয়া থেকে আমরা পাবনা যাব। সো আমরা এখন লালন শাহ সেতুর দিকে যাচ্ছি। এই লালন শাহ সেতুই আলাদা করেছে পাবনা এবং কুষ্টিয়াকে। সো আমরা পাবনা জেলা সম্পর্কে হালকা পাতলা কিছু ইনফরমেশন জেনে নিই আর রাস্তার দৃশ্য উপভোগ করি। চলুন পাবনা জেলা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য আমরা জেনে নিই। বাংলাদেশে অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব কোণ সৃষ্টি করেছে। এর উত্তরে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী, রাজবাড়ী জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা ও যমুনা নদী, পশ্চিমে পদ্মা নদী, নাটোর জেলা ও কুষ্টিয়া জেলা। পাবনার আমিনপুর থানার দক্ষিণ পূর্ব প্রান্তে এসে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে। পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে পাবনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এই জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহাসিক হার্ডিন সেতু এবং তার পাশেই রয়েছে লালন শাহ সেতু। এই জেলার কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি কলেজ ইত্যাদি। এছাড়াও পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউট পূর্বে সমগ্র পূর্ব বাংলায় সেরা স্কুল থাকলেও একের পর এক অযোগ্য শিক্ষক নিয়োগ ও অযোগ্য ম্যানেজিং কমিটির জন্য স্কুলটির বর্তমানে ভগ্নদশা হয়েছে। এছাড়া পাবনার সরকারি মানসিক হাসপাতাল জেলার একটি ঐতিহাসিক হাসপাতাল। এই জেলার ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পদ্মা নদীর পাশে অবস্থিত। এছাড়াও এই জেলার টেবুনিয়াতে রয়েছে হর্টিকালচার সেন্টার এবং ঈশ্বরদীতে রয়েছে বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। এছাড়াও ঈশ্বরদীতে রয়েছে উত্তরবঙ্গের প্রধান ইপিজেড ঈশ্বরদী ইপিজেড। চলুন এবার আমরা জেনে নেই পাবনা জেলার নামকরণ সম্পর্কে হালকা ইতিহাস। নামকরণের ইতিহাস নিয়ে বিভিন্ন মতবাদ আছে। প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্য পুণ্ড্র বা পুণ্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উদ্ভব হয়েছে। পুণ্ড্রবর্ধনের জনপদ গঙ্গার উত্তর দিকে অবস্থিত ছিল। চলতি ভাষায় পুণ্ড্রবর্ধন বা পৌণ্ড্রবর্ধন বা পৌনবর্ধন বা প্রভাববর্ধন উচ্চারিত হতে হতে পাবনা নামটি সৃষ্টি হয়েছে। কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন পাবনা নামটি পদুম্বা থেকে এসেছে। কালক্রমে পদুম্বা শব্দটির স্বরসঙ্গীত হয়ে পাবনা হয়েছে। পদুম্বা জনপদের প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় একাদশ শতকে পাল নৃপতি রামপালের শাসনকাল থেকে। ইতিহাসে উল্লেখিত রামপাল তার হৃদ সাম্রাজ্য বরেন্দ্র কৈবর্ত শাসকদের কাছ থেকে পুনরুদ্ধার করার জন্য 14 জন সাহায্যকারীর শরণাপন্ন হয়েছিলেন। তাদেরই একজন ছিলেন জনৈক সামন্ত রাজা পদুম্বার সোম। অন্য একটি সূত্রে জানা যায় পুণ্ড্রবর্ধন থেকে পাবনা নামের উৎপত্তি হয়েছে। এছাড়া পাবনা নামকরণ নিয়ে কেউ কেউ মনে করেন পাবন বা পাবনা নামে একজন দস্যুর আড্ডাস্থল থেকে একসময় পাবনা নামের উদ্ভব হয়। এছাড়াও গঙ্গার পাবনী নামের একটি নদীর মিলিত স্রোত দ্বারা নামানুসারে পাবনা নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। এবার চলুন 1971 সালে পাবনার মুক্তিযুদ্ধ চলাকালীন কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। 1971 সালের 26শে মার্চ শুক্রবার সকাল থেকে পাকিস্তানি হানাদার বাহিনী পৈশাচিক আক্রমণ শুরু করল পাবনার সাধারণ মানুষের উপর। শহরে থাকা নিরাপদ নয় বুঝতে পেরে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ শহরের উপকণ্ঠের চর এলাকায় আশ্রয় গ্রহণ করেন। সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে পাক বাহিনীকে মোকাবেলা করার শপথ গ্রহণ করেন পাবনার তৎকালীন জেলা প্রশাসক নুরুল কাদের খান। এখানে মুক্তিযুদ্ধ পরিচালনায় ঘনিষ্ঠ সহযোগিতা করেছেন যারা, তাদের মধ্যে অন্যতম হল আমিনুল ইসলাম বাদশাহ, আমজাদ হোসেন MNA, আব্দুর রব বগামিয়া, অ্যাডভোকেট আমিনুদ্দিন, অ্যাডভোকেট আমজাদ হোসেন, ওয়াজউদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম আলী কাদেরি, নবাব আলী মোল্লা, ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুল, ইকবাল হোসেন, আব্দুস সাত্তার লালু, সৌরাফুদ্দিন সোবা, ঋদ্দিক আলী, বেবি ইসলাম প্রমুখ। 1971 সালের 28শে মার্চ ভোররাতে পাক হানাদার বাহিনী পাবনা পুলিশ লাইন্স আক্রমণ করেন। পাবনার অকুত ভয় পুলিশ বাহিনী জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করে। পাবনা পুলিশ লাইনের যুদ্ধের পুলিশ বাহিনীর সাথে পাবনার ছাত্র জনতা রফিকুল ইসলাম বকুলের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। বিপুল পরিমাণ ক্ষতি স্বীকার করে পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। পাক হানাদার বাহিনী পুলিশ লাইন থেকে পিছু হটে তারাস ভবন সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জে এসে পজিশন নেয়। সকাল 9 ঘটিকার সময় রফিকুল ইসলাম বকুলের নেতৃত্বে পাবনা ছাত্র জনতা ও পুলিশ বাহিনীর সদস্যগণ টেলিফোন এক্সচেঞ্জে অবস্থানরত পাক বাহিনীর উপর আক্রমণ চালায়। এ যুদ্ধে অধিকাংশ পাক হানাদার মৃত্যুবরণ করেন এবং কিছু সংখ্যক পাক হানাদার গুলি করতে করতে শহরের বিভিন্ন প্রান্তে পালিয়ে যান। পাবনা শহরের ময়লাগাড়ি নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী জনতার যুদ্ধ সংগঠিত হয়। সেখানে বেশ কয়েকজন পাক হানাদার বাহিনী নিহত হয়।
পাবনায় প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয় 17টি স্থানে। তার মধ্যে উল্লেখযোগ্য পাবনা পুলিশ লাইন, টেলিফোন এক্সচেঞ্জ, ময়লাগাড়ি, সার্কিট হাউস সংলগ্ন কাঠের ব্রিজ, বিসিক, মাতপুর, বটতলা, ঈশ্বরদী বিমানবন্দর, দাসুরিয়া, তেঁতুলতলা, মুলাডুলি, মালিগাছা উল্লেখযোগ্য। 25শে মার্চ রাতে পাবনায় পাঠানো প্রায় 150 জন পাক হানাদার বাহিনী সকলেই নিহত হয়। 14 দিন পর পাবনা মুক্ত ছিল। 14 দিন পাবনা মুক্ত থাকার পর ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পাক হানাদার বাহিনী পুনরায় পাবনার ঢুকার মুখের নগরবাড়ি ঘাটে অবস্থান নেয় এবং মুক্তিযুদ্ধ ছাত্র জনতার উপর স্থল ও আকাশ থেকে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা টিকতে না পেরে পাবনায় পিছু হটে আসে। কিছু মুক্তিযোদ্ধা পাবনা জেলার সাথিয়া থানার ডাববাগান নামক স্থানে অবস্থান নেয়। সেখানে পাক হানাদার বাহিনীর সাথে তুমুল যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়। পাক হানাদার বাহিনীর 13 জন সদস্যও নিহত হয়। ওই যুদ্ধে শহীদদের স্মরণে ওই স্থানের নামকরণ করা হয়েছে শহীদনগর। পুনরায় পাক বাহিনী পাবনা দখল করায় মুক্তিযুদ্ধ ছাত্র জনতা ভারতে গমন করে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রবেশ করে এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়। চলুন এবার জেনে নেই পাবনা জেলার কিছু দর্শনীয় স্থান যেখানে চাইলে আপনারা বা আপনি ঘুরে আসতে পারেন। প্রথমে যেই জায়গাটির নাম আমাদের সবার মনে চলে আসবে পাবনার নামটা নেওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে পাবনার মানসিক হাসপাতাল। জোর বাংলা মন্দিরে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, তারাস ভবন, তাছাড়া রয়েছে ভাড়াড়া শাহী মসজিদ, হার্ডিন ব্রিজ, লালন সেতু এ তালিকা অন্যতম। বর্তমানে আরও যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী বিমানবন্দর, নর্থ বেঙ্গল পেপার মিলস, পাবনা চিনিকল, ঈশ্বরদী রেলওয়ে জংশন, ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। এই সকল স্থানে চাইলে আপনি আপনার অবসর সময় কাটিয়ে আসতে পারেন। এছাড়াও পাবনা জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম আমরা এখন জেনে নেব যাদের জন্ম এই পাবনার মাটিতে হয়েছিল। প্রমোদ চৌধুরী, কবি ও সাহিত্যিক। বন্দে আলী মিয়া, কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। ডাক্তার কামরুল ইসলাম, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক। এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং শেয়ার বাজার বিশেষজ্ঞ। গিরিবালা দেবী, বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার। জিয়া হায়দার, লেখক, কবি, নাট্যকার, অনুবাদ ও অধ্যাপক। আব্দুল গনি হাজারি, কবি ও সাহিত্যিক। সর্দার জয়নুদ্দিন, কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 22তম রাষ্ট্রপতি। অধ্যাপক ডক্টর আবু সাইদ, রাজনীতিবিদ, লেখক ও গবেষক। এই ছিল পাবনা জেলা সম্পর্কে কিছু তথ্য, মুক্তিযুদ্ধে পাবনা জেলার অবস্থান এবং পাবনা জেলা কিভাবে নামকরণ হয়েছে পাবনা তার সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এখন টুল প্লাজার দিকে, লালন শাহ সেতু পাবনার। ওকে, টুল দিয়ে নেই। আমরা এখন লালন শাহ সেতুতে উঠবো। সেতু বন্ধুত্বের প্রতীক জাপান ও বাংলাদেশ, 2004 সালে এটার উদ্বোধন করা হয়। জাপান এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আর কি এই সেতুটা হয়, যৌথ নির্মাণে। 2004 সাল মানে খালেদা জিয়া ম্যাডামের সময় আপাত বিদায় নিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জোস। পাশে হার্ডিন্স ব্রিজ, শতবর্ষের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে হার্ডিন্স ব্রিজ। অস্থির। সেতুর মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলব। একটু সামনে যাই। পদ্মা নদী, কিছু মিলে হার্ডিন্স ব্রিজ, পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো 1, 2, 3, 4টা চুল্লি অনেকটাই কমপ্লিট। মানে এটার কতটুকু দরকার ছিল এই পারমাণবিক চুল্লি সম্পর্কে সেটা সামনে বলবো আর কি, একটু যাই আগিয়ে তারপর বলি। আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নের অন্য মাত্রা যোগ করেছে বাংলাদেশে। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি যুক্ত হয়েছিল বিগত সরকারের আমলে। আপা যে পরিমাণ দুর্নীতি করছে সেটার অন্যতম রোল মডেল হচ্ছিল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন কথা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দরকারটা কি ছিল? এটার যতটুকু জানি এটার থেকে বেনিফিশিয়ারি অনেকটাই হতো ইন্ডিয়া। ঝাড়খণ্ডের আদলে এটা তৈরি, ভারতের ঝাড়খণ্ডের আদলে বেনিফিশিয়ারি অনেকাংশে ইন্ডিয়া হতো, কিন্তু আপা চলে যাওয়ার পর এটার বেনিফিশিয়ারি কিভাবে কি ইন্ডিয়া হবে না। যাই হোক, দেখতে খুব অসাধারণ। আধুনিক বিজ্ঞানের অন্যতম ইতিবাচক নেতিবাচক
সব কিছু সংমিশ্রণে তৈরি। আমরা পাবনা থেকে এখন যাব, এই রকম আইল্যান্ডগুলো খুব বিরক্ত দেয়। দেখুন এখানে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে দেখলে মনে হবে এটা মোটরসাইকেল কোনো হাট। দেখেন অবস্থা, কি পরিমাণ মোটরসাইকেল এখানে। এটা মোটরসাইকেলের হাট না, আসলে এখানে যারা কাজ করে এখানে তো এখন কম আছে, এর আগে আর অনেক বেশি থাকতো। এখানে এই রূপপুরে যারা কাজ করে তাদেরই মোটরসাইকেল। তো রূপপুর আধুনিক বিজ্ঞানের নেতিবাচক এবং ইতিবাচক সব কিছুর সংমিশ্রণে পারমাণবিক শব্দটা জড়িয়ে আছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের, আমি মনে করি আমাদের প্রেক্ষাপটে দরকার ছিল না, এখন দরকার ছিল না, আরও কয়েকটা বছর যাইতো, আরও 1 ডেকেড যাওয়ার পর চিন্তা ভাবনা করা যেত। একটু জিপিএসটা চেক করে নিলাম, আমরা পাবনা শহরে ঢুকবো না, পাবনা শহর থেকে একটু সামনে দিয়ে আমরা যাব। এই জায়গাটা অনেকটা রাশিয়ান একটা ভাব আছে, মানে অনেক রাশিয়ান দেখা যায় এখানে। রাশিয়ান রেস্তোরাঁ আছে অনেকগুলো, কারণ রাশিয়ার সহযোগিতাই তো হচ্ছে। তো একটা দেশের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তখনই দরকার পড়ে যখন তাদের সব বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা, মানে সব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আশানুরূপ সরবরাহ তারা না পায়, তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকে আমার মনে হয়। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের কুইক রেন্টাল করে ভাড়া বারবার, মানে বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, বাট সরকার ভাড়া দিয়ে যাচ্ছে। এরকম বিদ্যুৎ কেন্দ্রের অভাব ছিল না। এই কুইক রেন্টাল পদ্ধতিতে সরকার হিউজ পরিমাণ টাকা উঠিয়ে নেয়, তারপর আবারও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই মহাযজ্ঞ শুরু করে সরকার। মানে এক একটা প্রকল্প আর এক একটা ডাকাতি, জোস, প্ল্যানিংটা জোস। আর যারা ফেসিস্ট থাকে তাদের উদ্দেশ্য থাকে দৃশ্যমান কিছু উন্নয়ন করা, যেগুলো মানুষ দেখবে, বুঝবে। তো এগুলো নিয়ে কথা না বলাই বেটার। আমরা যেটা আছি, ট্যুরে আছি, ট্যুরের মজাটাই নেই। আমরা পাবনারকে পাশ কাটিয়ে আমরা এখন চলে যাব রাজশাহীর দিকে, ঠিক আছে? আমরা পাবনা চলে আসলাম, আমাদের পাবনা ট্যুর এখানেই শেষ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, আর সাপোর্টটা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবারের মাধ্যমে হবে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগবে, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।